গুড ইভিনিং, শোনা যাচ্ছে? হ্যাঁ, গুড ইভিনিং স্যার। শোনা যাচ্ছে। তোমাদের আজকে পিজিবিজি 7 পেপার আলোচনা করব বলেছিলাম। তো এই পেপারে যে টপিকগুলো তোমাদের আলোচনা হয়ে গেছে, আজকে ভেবেছিলাম নাটকটা আলোচনা করব, কিন্তু নাটক আলোচনা করলে অন্তত 2 ঘন্টা ক্লাস করাতে হবে। মানে রক্তকরবী নাটকটা আজকে 2 ঘন্টা ক্লাস করাতে পারবো না, তার জন্য নাটকটা ভালো আলোচনা করব, কিন্তু নেক্সট ক্লাসে করব ভাবছি এটা। রক্তকরবী তোমাদের নাটকটা আছে, টেক্সটটা পড়েছো কেউ? হ্যাঁ, পড়েছি স্যার টেক্সটটা। আচ্ছা, যদি কারো পড়ার ইচ্ছে হয় তো বলবে, তাহলে পিডিএফটা কি দিয়েছি এটা আমি? রক্ত করবে না, দেওয়া হয়নি। দেয়া হাত। হুম, ঠিক এটা আছে। বই আছে, বাড়িতে বই আছে, বই থেকে পড়েছি। আচ্ছা, বেশি বড় নয়, মানে একবার বসেও শেষ করা যাবে সেই রকম একটা নাটক। রক্তকরবী, মুক্তধারা, এগুলো ছোট ছোট নাটক, রূপক সাংকেতিক নাটক, ছোট ছোট নাটক। তো রবীন্দ্রনাথের রক্তকরবী একটা নাটক আছে, আর একটা উপন্যাস আছে গোরা। এই ক্লাসগুলো মানে যেদিন আলোচনা হবে অন্তত 2 ঘন্টা সময় নিয়ে আলোচনা করতে হবে, 1 ঘন্টা তো হবে না। তো ভাবলাম আজকে তোমাদের জীবন স্মৃতি দ্বিতীয় পর্যায়ের একক 5-এ আছে, দেখবে জীবন স্মৃতি প্রবন্ধ গ্রন্থ, পুরো বইটাই আছে। জীবন স্মৃতি হচ্ছে একটা প্রবন্ধ গ্রন্থ রবীন্দ্রনাথের। তো পুরো বইটাই তোমাদের সিলেবাসে আছে। এই প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত ছোট ছোট বেশ কিছু প্রবন্ধ রয়েছে, সেগুলো থেকে সিঙ্গেল সিঙ্গেল প্রশ্ন এসে থাকে একটা প্রবন্ধ থেকে 7 নম্বরে। আর সামগ্রিক জীবন স্মৃতি থেকে প্রশ্ন আসে 12 আর 18-তে। আর যেরকম উত্তর 30 আছে তোমাদের ফিফথ পেপারে, সেরকমই এটাও। পুরো সামগ্রিক প্রশ্ন আসতে পারে, অথবা সিঙ্গেল একটা প্রবন্ধ নিয়ে আসতে পারে। তবে যে প্রবন্ধগুলো নিয়ে মানে প্রতি বছর মানে আসার চান্স বেশি থাকে, সেগুলো তোমাদের আমি বলে দেবো আজকে, যে এগুলো ভালো করে দেখে যাবে। তো রবীন্দ্রনাথ বা প্রাবন্ধিক রবীন্দ্রনাথ সম্পর্কে যদি আলোচনা করি, তো তার মূলত তিনি কবি বা কবিতা লিখতেই ভালোবাসতেন। তিনি নিজেও জানিয়েছেন বিভিন্ন মানে গ্রন্থে বা বিভিন্ন চিঠিতে। তো প্রবন্ধ রচনার ক্ষেত্রেও কিন্তু বাংলা সাহিত্যের একজন, তাকে শ্রেষ্ঠ প্রাবন্ধিক বলা যায়। আর তিনি প্রথম প্রবন্ধ রচনা করেছেন 15 বছর বয়সে, আর শেষ প্রবন্ধ রচনা করেছেন 80 বছর বয়সে। মানে শেষতম, যে শেষ জন্মদিন, সেই জন্মদিনে পাঠ করার জন্য একটা প্রবন্ধ লিখেছিলেন, যেটা নাম হচ্ছে সভ্যতার সংকট। পড়েছো কেউ? সভ্যতার সংকট সিলেবাসে ছিল মনে হয় তোমাদের, না, গ্র্যাজুয়েশন হয়তো, গ্র্যাজুয়েশন সিলেবাসে এটা দেয় রেগুলারে। তো যাই হোক, সেই সভ্যতার সংকট হচ্ছে তার শেষ প্রবন্ধ, শেষ লেখা প্রবন্ধ, যেটা তিনি হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টে কোশ্চেনটা পড়েছিল যে কত বছর বয়সে লিখেছিলেন উনি এটা, হুম 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 মানে বছরের। হ্যাঁ। হুম ব্যাকগ্রাউন্ডে বেশ সাউন্ডটা সুন্দর লাগছে, গান শিখছে কেউ না? উনি গান করছে আ- বাইরে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো তাহলে 15 বছর বয়সে প্রথম প্রবন্ধ লেখা শুরু করেছেন, আর 80 বছর বয়সে তার শেষ আহ, প্রবন্ধ, যেটা হচ্ছে সভ্যতার সংকট, তার জন্মদিনে পাঠ করানোর জন্য তিনি সেটা লিখেছিলেন। যদিও সেটা তিনি পাঠ করতে পারেননি, সেটা ক্ষিতিমোহন সেন পাঠ করেছিলেন। তো প্রথম কথাটা বলি, প্রথমে যেটা 1876 খ্রিস্টাব্দ, জ্ঞানাঙ্কুর ও প্রতিবিম্ব নামে একটা পত্রিকা সেই সময় প্রকাশিত হতো। আর সেই প্রবন্ধ মানে সেই পত্রিকাতেই তার প্রথম প্রবন্ধ প্রকাশিত হয়। তো সেই প্রবন্ধটা কী জাতীয় ছিল? সমালোচনামূলক জাতীয় ছিল। মানে নবীনচন্দ্র মুখোপাধ্যায়ের ভুবন মোহিনী প্রতিভা, রাজকৃষ্ণ রায়ের অবসর সরোজিনী, আর হরিশ্চন্দ্র নিয়োগীর দুঃখ সঙ্গিনী, এই 3টে গ্রন্থকে অবলম্বন করে তিনি একটা মানে সমালোচনামূলক প্রবন্ধ লিখেছিলেন, যেটার নাম হচ্ছে ভুবন মোহিনী প্রতিভা, অবসর সরোজিনী ও দুঃখ সঙ্গিনী। এইভাবে প্রবন্ধটা তিনি এই নাম দিয়ে প্রকাশ করেছেন, 3টে গ্রন্থের সমালোচনা। তো এই প্রবন্ধে তিনি গীতিকাব্য, খণ্ডকাব্য, মহাকাব্য, এই বিষয়গুলোকে নিয়েই মূলত মানে প্রাধান্য দিয়ে আলোচনাটা করেছিলেন। আর
বয়সটা বুঝতেই পারলে যে 15 বছর। এরপরে 1887 খ্রিস্টাব্দে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে ভারতী পত্রিকা যখন প্রকাশ পেয়েছিল, তখন সেটা সম্পাদক ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। এবং সেই যে পত্রিকা, সেখানেও রবীন্দ্রনাথ একটা সমালোচনামূলক প্রবন্ধ লিখেছিলেন। তারপরের কথা বলছি, 1887 সাল, বুঝতে পারছো রবীন্দ্রনাথের তখন কত বয়স হবে? 1887। 26 বছর। হুম। তো সেই সময় তিনি একটা সমালোচনামূলক প্রবন্ধ লিখেছিলেন, যেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য। সেটা ভারতীতে প্রকাশ পেয়েছিল এবং তারপরে তার প্রবন্ধের মানে কি বলবো, বৈচিত্র্য, বিভিন্ন ধরনের তিনি প্রবন্ধ লিখেছেন। সেগুলোকে আমরা যদি সেইভাবে ভাগ করি যে কি কি জাতীয়, জীবন কথামূলক প্রবন্ধ তার রয়েছে, মানে মানুষের জীবনী নিয়ে লিখছেন, কাউকে সমালোচনা করছেন, আলোচনা করছেন। আত্মপরিচয়, তারপর অরবিন্দ ঘোষ, চারিত্র পূজা, ছেলেবেলা, জীবন স্মৃতি, বিদ্যাসাগর চরিত, এগুলো জীবন কথামূলক। তারপর হচ্ছে আহ, এছাড়া আরও অনেক লিখেছেন, যেমন রামমোহন রায়কে নিয়ে লিখেছেন, মহাত্মা গান্ধীকে নিয়ে লিখেছেন, নিজের পিতাকে নিয়ে লিখেছেন। তো সেরকম বিভিন্ন প্রবন্ধ রয়েছে। তারপর হচ্ছে মানে দেশের নিয়ে স্বদেশমূলক, যেগুলোকে মানে জাতীয় আদর্শমূলক বলতে পারি। তার মধ্যে হচ্ছে সভ্যতার সংকট, কালান্তর, এগুলো। ভাষা সাহিত্য নিয়ে বেশ কিছু প্রবন্ধ লিখেছেন। লোকসাহিত্য নাম শুনেছো? লোকসাহিত্য, প্রাচীন সাহিত্য, আধুনিক সাহিত্য, সাহিত্যের পথে, সাহিত্যের স্বরূপ, এগুলো হচ্ছে সেই সাহিত্যমূলক বা তোমার ভাষাও সাহিত্যমূলক। শিক্ষামূলক বেশ কিছু লিখেছেন, বিশ্বভারতী, শান্তিনিকেতন, ব্রহ্মচর্যাশ্রম শিক্ষা, এইরকম প্রবন্ধ রয়েছে। ভ্রমণ কথামূলক বেশ কিছু রয়েছে। এগুলো মোটামুটি নাম শুনেছো তোমরা। রাশিয়ার চিঠি, জাপান জাপান যাত্রী, তারপর ইউরোপ যাত্রী ডায়েরি, পারস্য যাত্রী, পশ্চিম যাত্রী ডায়েরি, এগুলো হচ্ছে সেই তার ভ্রমণ কাহিনীমূলক বা ভ্রমণ কথামূলক প্রবন্ধ গ্রন্থ। ধর্মমূলক লিখেছেন, ধর্ম, মানুষের ধর্ম, শান্তিনিকেতন, সঞ্চয়। বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ লিখেছেন, বিশ্ব পরিচয়। চিঠিপত্রের সংকলন যেগুলো, সেগুলো তো প্রবন্ধের মধ্যেই পড়ছে। আমাদের সিলেবাসে এবছর আছে, কি বলতো, চিঠিপত্র বা চিঠিপত্রের সংকলন। ছিন্নপত্র। হুম। ছিন্নপত্র। ছিন্নপত্র, ছিন্নপত্রাবলী, দুটোই হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। আর এর মধ্যে দুটোই সিলেবাসে তোমাদের রয়েছে। ভানু সিংহের পত্রাবলী, পথে ও পথের প্রান্তে, চিঠিপত্র, এগুলো হচ্ছে তার সেই পত্র জাতীয় প্রবন্ধ বলতে পারো। আর এছাড়া আরও বেশ কিছু প্রবন্ধ লিখেছেন, যেগুলো কোনো শ্রেণীতে নিয়ে আসা যায় না। যেমন হচ্ছে সমবায় নীতি, ইতিহাস, পঞ্চভূত। পঞ্চভূতটা থেকে তোমাদের তো আছে, কি নাম, এর আগের ক্লাসে করালাম, কৌতুক, হ্যাঁ। হ্যাঁ। তারপর হচ্ছে বিবিধ প্রসঙ্গ, সঙ্গীত, চিন্তা, স্বদেশী সমাজ, এগুলো হচ্ছে তার বিভিন্ন মানে প্রবন্ধ, যেগুলো কোনো মানে ইয়েতে মানে ছকে আনা যায়নি, সেগুলোকে বিবিধ প্রবন্ধ বলে আলোচনা করা যায়। তো এইগুলো হচ্ছে রবীন্দ্রনাথের সেই প্রবন্ধ সংকলন। তার মধ্যে তোমাদের একটা প্রবন্ধ আছে যেটা হচ্ছে জীবন স্মৃতি, প্রবন্ধ গ্রন্থ। তাহলে জীবন স্মৃতিটা কি জাতীয় হচ্ছে না, জীবন কথামূলক হচ্ছে প্রবন্ধ। রবীন্দ্রনাথ যদিও সেটাকে মানে জীবনীমূলক বলেননি, কারণ এখানে ধাপে ধাপে তিনি আলোচনা করেননি। হঠাৎ করে 5 বছর আলোচনা করেছেন, তারপরে 20 বছরের, আবার 10 বছরের, মানে এখানে কিন্তু সেই সামঞ্জস্যটা নেই যে তুমি এখানে জীবন কথামূলক যেগুলো হয় না, সেগুলো পরপর বয়স অনুসারে হয়, সময় অনুসারে হয়। এখানে না তো সাল তারিখ নির্দিষ্ট আছে, না তো সময়ের কোনো কিছু আছে। কৈশোর জীবনে একটা পড়লে, তারপরে হঠাৎ করে মধ্যবয়সী, আবার দেখবে এসে বাল্যকালের কাহিনী চলে আসছে। অর্থাৎ এখানে ছোট ছোট তার অভিজ্ঞতার কথাগুলোকে তিনি আলোচনা করেছেন। যেমন উত্তর 30 প্রবন্ধে বুদ্ধদেব বসু আলোচনা করেছেন। কোনোটা 1943 সালে, তারপরেই চলে যাচ্ছে 1942 সালে বা 40 সালে, মানে সময়গুলো এদিক ওদিক আছে, সাজানো নেই কিন্তু। তো সেই জীবন স্মৃতি প্রবন্ধ গ্রন্থে তোমাদের যেগুলো যেগুলো পড়তে হবে বা যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, গত 13-14 বছর থেকে ওইগুলোই রিপিট হয়। জীবন স্মৃতি সমস্ত প্রবন্ধ আসে না,
ঠিক আছে? ওখানে মানে সিলেক্টেড আছে 7 থেকে 8টা, ওই 7-8টা করলে ওখান থেকেই কমন পাবে। ওই 7-8টা করলে তুমি সামগ্রিক যে প্রশ্নটা হবে জীবন স্মৃতি নিয়ে টোটাল প্রশ্নটা, সেটাও করতে পারবে। তো সেই 7-8টাই আমি তোমাদের আলোচনা করবো আজকে, দেখি যতগুলো আলোচনা করা যায়। প্রথমত হচ্ছে একদম শুরু থেকে যদি বলি তাহলে শিক্ষারম্ভ। শিক্ষারম্ভ মানে বুঝতেই পারছো, তার শিক্ষারম্ভের কথা বলছেন। প্রথমত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর প্রাতিষ্ঠানিক শিক্ষা, এইটা কিন্তু তিনি মানে কি বলবো যে ওখানেই সেইভাবে পড়াশোনা হবে, বাড়িতে হবে না, এই মতে বিশ্বাসী ছিলেন না। আর সেটার বিরুদ্ধেই তিনি ছিলেন, 4 দেয়ালের মধ্যে যে শিক্ষাদান করা হয়। আর সেখানে যা তার অভিজ্ঞতা হয়েছে স্কুল জীবনে, সেখান থেকে তিনি সেই বিষয়টা বুঝেছেন। সেই প্রাতিষ্ঠানিক শিক্ষা কিন্তু তিনি পরবর্তীতে লাভ করেননি বা কোনো ডিগ্রি অর্জন করার জন্য ছোটেননি, যেটা তিনি মানে কি বলবো সেই স্বশিক্ষা নিজেই শিখেছিলেন, এবং তার সে অভাব তো ছিল না, বাড়িতে শিক্ষক তো ছিল। তো ডিগ্রি অর্জন করা, সরকারি চাকরি করা, এইটা আমরা মানে কি বলবো এই পথেই যাই। রবীন্দ্রনাথের তো নিজের বাড়িতেই তো তাদের ব্যবসাদার ফ্যামিলি, তার চাকরি কি সরকারের কাছ থেকে নেওয়ার কি দরকার? তাহলে সেই ডিগ্রির পথে তিনি ছোটেননি। তো সেই প্রাতিষ্ঠানিক শিক্ষা সেটা প্রথম থেকেই তার কেমন একটা অন্যরকম একটা তার প্রতি মানে মনোভাব ছিল, সেগুলো আমরা জানতে পারছি। শিক্ষারম্ভে তিনি বলছেন তার পড়াশোনা শুরুর সেই কাহিনীকে তিনি বলছেন, যেখানে দেখা যাচ্ছে প্রথমত তিনি সেই একদম সেই কর ও খল যে পড়াগুলো রয়েছে, বর্ণ পরিচয় সব কিছুই তিনি পড়তেন। রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগরের থেকে কত বছরের ছোট বলো তো? রবীন্দ্রনাথের থেকে বিদ্যাসাগর কত বছরের ছোট, আন্দাজ করে বলো। 41 বছর বড়, ছোট। 41 বছর ছোট, হুম। বিদ্যাসাগরের ওই 1851, না বলছি 51 সালের দিকে বর্ণ পরিচয় প্রকাশ করেছিলেন। তাহলে রবীন্দ্রনাথ সেটা পড়েছিলেন, বুঝতে পারছো? রবীন্দ্রনাথের জন্ম তো 1861, তাহলে বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ের মানে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ এগুলো প্রকাশ হয়ে গেছে। আরও অনেকে ছিলেন সেই সময়, যোগীন্দ্রনাথ সরকার থেকে শুরু করে আরও অনেকে ছিলেন যারা এগুলো লিখছিলেন। তো ব্যাপার হচ্ছে রবীন্দ্রনাথ তাহলে সেই কর ও খল এই বানানগুলো পড়ছিলেন। জল পড়ে পাতা নড়ে যে কবিতা, সেটা পড়েছেন। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, এই যে কবিতাগুলো, এগুলো সবই সেই ছোটবেলাতে একদম সেই বালক রবি কিন্তু পড়তেন। সেই স্মৃতিকথাগুলো তিনি শিক্ষারম্ভে তিনি জানাচ্ছেন। এবং তারপরে স্কুল জীবনে প্রথম যাওয়ার পরে যে অভিজ্ঞতা হয়েছিল, স্যারের মার খেয়েছিলেন, চড় খেয়েছিলেন, সেই কথাটাও তিনি বলেছেন। এবং তারপর থেকে তার স্কুল জীবন সম্পর্কে একটু মানে একটা অন্যভাবে অন্য মতগুলো আমরা এখানে পাচ্ছি। তবে যখন তার একঘেয়েমি লাগতো তখন তিনি মেঘনাদ বধ কাব্য পড়তেন বা শুনতেন, রামায়ণ শুনতেন। রামায়ণটা তো তাকে তো চাকররাই শোনাতো, ওটা নিজেকে আলাদা করে শুনতে হতো না। তো সেই শিক্ষারম্ভে প্রথম একদম স্তরটা মানে 5-6 বছর বয়সে যেগুলো ছিল সেই অভিজ্ঞতাগুলো তিনি ব্যক্ত করছেন। তারপর আসছে নর্মাল স্কুল। নর্মাল স্কুল যে প্রবন্ধটা রয়েছে একদম ছোট্ট, সেটা সম্পর্কে বিভিন্ন মত রয়েছে। মত বলতে কি, রবীন্দ্রনাথ জানাচ্ছেন যে আমি এই স্কুলে পড়েছিলাম, ওই স্কুলে পড়েছিলাম, কিন্তু তা রবীন্দ্র বিশেষজ্ঞ যারা যারা তাকে নিয়ে গ্রন্থ লিখছেন, যার ফ্যামিলির পাণ্ডুলিপি সব কিছু ঘেঁটে দেখছেন যখন, তখন তারা দেখছেন যে রবীন্দ্রনাথের যে মানে এই প্রবন্ধে যে যে স্কুলের কথা বলছেন সেই স্কুলগুলো আসলে ওই নামে ছিল না, অন্য নামে ছিল। তো সেটা নিয়ে তর্ক বিতর্ক আছে। যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর যেটা জানাচ্ছেন যে তিনি নিজের স্কুলের নাম বলছেন, প্রথম যে স্কুলে আমি ভর্তি হয়েছিলাম সেটার নাম হচ্ছে ওরিয়েন্টাল সেমিনারি। সমালোচকগণ বলছেন না, সেটা ওরিয়েন্টাল সেমিনারি স্কুল ছিল না, ওটা আলাদা নাম ছিল স্কুলটার। তো যাই হোক, রবীন্দ্রনাথের উক্তিটাই এখানে নিতে হবে। তিনি যেটা বলছেন, তিনি বলছেন আমার প্রথম স্কুল হচ্ছে ওরিয়েন্টাল সেমিনারি স্কুল, দ্বিতীয় স্কুল হচ্ছে নর্মাল স্কুল। তো ব্যাপার হচ্ছে সেই স্কুলে একটা মানে কি বলবো 4 দেয়ালের মধ্যে নির্বাক একটা জড় প্রকৃতির একটা পরিবেশ, তার কিন্তু কোনো মতেই সেটা ভালো লাগতো না। তো তার নিজেকে একটা সেই অন্যরকম মনে হচ্ছে, তিনি যেন ব্যতিক্রমী সেখানে ভূমিকা নিচ্ছেন, বা তার হয়তো এখানে মন লাগছে না। তো সেই ব্যাপারগুলো তিনি এখানে জানাচ্ছেন। অধৈর্য একটা ব্যাপার ছিল তার মধ্যে সেখানে গিয়ে। আর তারপরে হচ্ছে তোমার আরেকটা জিনিস, ওই নর্মাল স্কুলের কথা যখন তিনি বলছেন, সেখানকার অভিজ্ঞতাটাও তার কিন্তু ভালো লাগতো না। কেন ভালো লাগতো না? কারণ ওখানে স্কুলটা শুরুই হতো যে প্রেয়ারটা মানে প্রার্থনা, সেখানে ইংরেজি গান দিয়ে শুরু হতো।
তো ওটা তার ভালো লাগতো, নিজের ভাষা। তারপরে ছোটোবেলায় সেই ভাষা বোঝা একটা, না বুঝেই বলতে হতো, আওড়াতে হতো। সেটা বড় হয়ে তিনি বুঝতে পারছেন যে ওখানে ইন্টারেস্টটা কেন ছিল না, কারণ মাতৃভাষার ওপর ছোটোবেলায় কিন্তু মাতৃভাষার ওপর জোর দিতে হবে। নিজের ভাষাকে আগে জানতে হবে, তারপরে অন্য ভাষার চর্চা, সেটাই নিয়ম। তো ছোটোবেলা থেকেই সেই ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিলে কি হয়, বাংলাটাই ভালোভাবে শেখে না। ফলে ওখানে প্রেয়ার লাইন থেকে শুরু করে সব কিছুই ইংরেজিতে, যখন তখন তিনি বলছেন যে একটা কাঠখোট্টা একটা অন্যরকম পরিবেশ তৈরি হতো। মানে সেই অচল আয়তন, যে তোমার নাটকটা রূপক সাংকেতিক, বুঝতে পারছো রবীন্দ্রনাথ এগুলোর বিরোধী ছিলেন। অচল আয়তন নাটকও দেখবে চার দেয়ালের মধ্যে সেই শিক্ষা দেওয়া হচ্ছে, বিভিন্ন কুসংস্কার দেওয়া হচ্ছে। গেস করবে, দাঁড়াও একটু শোনো, তারপরে নিজেই বলবে। আহ, তো হুম, মানে কাব্য কবিতা গল্প উপন্যাস নাটক প্রবন্ধ কি পড়াচ্ছি সেটা আগে ধরবে, তারপরে ভাববে যে সেই টপিকটা কোন পেপারে আছে। গেস করতেও ভালো লাগে গেস করো। তো ব্যাপার হচ্ছে, তাহলে রবীন্দ্রনাথ সেই নর্মাল স্কুলটাকে যেভাবে তিনি জানাচ্ছেন তাতে বোঝা যাচ্ছে যে তার সেখানে তৃপ্তি ছিল না, এবং বন্ধু বান্ধব যেগুলো পেয়েছিলেন সেগুলো তার ভালো লাগতো না, সেই রকম বন্ধু বান্ধব, মানে একটু অন্য টাইপের। তো সেখানে তিনি পরীক্ষাতে বাংলা বিষয়ে একটা সাফল্য অর্জন করেছিলেন শুধুমাত্র, সেটার কথাই তিনি জানাচ্ছেন। এবং সেই স্কুলে মানে কি বলবো, পড়াশোনার থেকে টিচারদের যে উৎপীড়নটা, শোষণটা, মারধরটা, সেটা একটু বেশি ছিল, তার জন্য তার কিন্তু সেই বালক রবি সেটা ভালো লাগতো না। তো এইভাবে কিন্তু পড়াশোনা হয় না। পরবর্তীতে তিনি বুঝতেই পারছেন যে জড় প্রকৃতি একটা শিক্ষার ভার চাপিয়ে দেওয়া হচ্ছে এইসব স্কুলে। তার জন্য শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি বিভিন্ন প্রবন্ধ লিখেছেন, যেখানে তিনি জানাচ্ছেন যে প্রথমে মাতৃভাষায় সেই কি করতে হবে, শিক্ষা প্রদান করতে হবে, মাতৃভাষাটাকে বোঝাতে হবে, তারপরে মাতৃভাষার মাধ্যমে সে তুমি বিজ্ঞান চর্চা করো, সে তুমি ইংরেজি ভাষা করো, সেটা কিন্তু সম্ভব হবে। আগে কিন্তু বাংলা ভাষাটা শিখতে হবে। সেই 5 বছর বয়সে ইংরেজির বোঝা চাপালে সেই বাচ্চাটা কি একটা যান্ত্রিক একটা পরিবেশ তৈরি হবে। তো নর্মাল স্কুলে তিনি সেটাই জানাচ্ছেন। তার দ্বিতীয় স্কুল তিনি জানাচ্ছেন নর্মাল স্কুল, প্রথম স্কুল বলছেন ওরিয়েন্টাল সেমিনারি স্কুল। তো এরপরে তিনি জানাচ্ছেন আরেকটা প্রবন্ধ আছে এর মধ্যেই, আহ, ভৃত ভৃত্য রাজকতন্ত্র আর ঘর ও বাহির। ভৃত্য রাজকতন্ত্র আর হচ্ছে ঘর ও বাহির একসঙ্গে আলোচনা আছে দুটো প্রবন্ধের। তো ভৃত্য রাজকতন্ত্র মানে বুঝতেই পারছো, রবীন্দ্রনাথের সেই ছেলেবেলা যখন 5-6 বছর বয়স ছিল, কিছুটা সময় মানে সেই পরিবারের সঙ্গে কাটানোর পরেই তাদেরকে কিন্তু আহ, সেই কৈশোর অবস্থা পর্যন্ত রেখে দেওয়া হতো সেই চাকরদের তত্ত্বাবধানে। এবার সেই চাকরদের তত্ত্বাবধানে থাকাকালীন তার যেসব অভিজ্ঞতা হয়েছে সেইগুলো তিনি এখানে জানাচ্ছেন। পরিবার তো সচ্ছল আছে, কিন্তু অভাবটা বুঝতে দিত সেই ঠাকুর পরিবারে। সবই আছে বাড়িতে, কবি, লেখক, নাট্যকার, চিত্রশিল্পী, তাদের বাড়িতেই তোমার স্টেজ রয়েছে পারফরমেন্স করার জন্য, নাট্যমঞ্চ রয়েছে, কি নেই। তবুও বাচ্চাদেরকে অভাবটা বুঝতে দেওয়া হতো, যাতে সেইভাবে শিশুটা মানুষ না হয়, যাতে বোঝে যে আমাদের বিশাল মানে প্রতিপত্তিবান একটা ফ্যামিলি। তো সেই অহংবোধটা যাতে তৈরি না হয়, তার জন্য চাকরদের তত্ত্বাবধানে রাখা হতো। তো রবীন্দ্রনাথ দুটো চাকরের নাম জানাচ্ছেন, একটার নাম হচ্ছে ঈশ্বর, আর একটার নাম হচ্ছে দাঁড়াও এক মিনিট, শ্যাম। শ্যাম চাকরের কথাটা শুনেছো তোমরা, বিভিন্ন ইংরেজি বইতেও এটা কনভার্ট করে দেওয়া থাকে। ঈশ্বরের কথা তিনি বলছেন যে ঈশ্বর যে ছিল সে সূচিবায়ুগ্রস্ত মানুষ ছিল, এবং একটু পরিচ্ছন্নতা মানে থাকতো, বা সবাইকে সেই থাকতে বলতো। তার তত্ত্বাবধানে থাকাতেও রবীন্দ্রনাথদের বাচ্চাদের মানে কষ্ট হতো। রামায়ণ মহাভারতের ভারতের কাহিনী শোনাতেন, সেটা ভালো ছিল, কিন্তু ব্যাপার হচ্ছে সেই ঈশ্বর কিন্তু কি করতো, তার একটা গুণ ছিল, অনেক গুণের মধ্যে রবীন্দ্রনাথ জানাচ্ছেন যে সে আফিম খেত। আফিম মানে বুঝতেই পারছো একটা নেশাজাত দ্রব্য, এবং সেটা খাওয়ার জন্য মানে দুধে গুলে খেতে হয়। তো তো সে বাচ্চাদের বরাদ্দ যে দুধগুলো সেগুলো কিছুটা নিজের ভাগের জন্য রেখে নিত। তো বাচ্চারা যদি জানতে পারতে, ভাবো কীরকম একটা ব্যাপার হবে, তাদের মনে কেমন লাগবে। তো সেটাই তিনি বলছেন যে আমাদের ভাগে, দুধের ভাগে সে ভাগ বসাতো সেই ঈশ্বর, নামে ঈশ্বর কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু অন্যরকম ছিল। তো
ঈশ্বর কিন্তু এমন গাম্ভীর্যপূর্ণ সেই রকম মানুষ ছিল, তাকে সবসময় আমরা প্রসন্ন রাখার চেষ্টা করতাম, একটু ভয়ে ভয়েও কিন্তু থাকতাম। তো ব্যাপার হচ্ছে যে সবসময় পরিবারের কথা মনে পড়তো। তো ছোটোবেলা থেকে যদি কারো শাসনে রেখে দেওয়া হয়, তো বাচ্চাটা দেখবে প্রথম দিন স্কুলে যা ভর্তি করার পরেই বোঝা যায় যে কেমন হয়। সে মাকে ছেড়ে বা বাবাকে ছেড়ে আধ ঘন্টাও থাকতে চায় না, স্কুলের গেটের বাইরে বা জানলার বাইরে না দাঁড়িয়ে তাকাতে হয় তাকে। তো সেই রকম অবস্থাতে যদি ছেড়ে চলে আসা হয় আর চাকররাই সেইভাবে গাইড করে, চাকররা একদম গুরুদেবের মতো জায়গাটা নিয়ে নেয়, তাহলে কী রকম হতো। তো রবীন্দ্রনাথ সেইটাই মানে মানে তার প্রতি তার একটা অভিযোগ ছিল এখানে, যে বাচ্চাদেরকে কিন্তু এত কম বয়সে কিন্তু ছেড়ে দেওয়াটা ঠিক নয়। কী রকম মনোভাব তৈরি হবে না হবে সেগুলো আসলে কি, এই যে বাল্যকালের বিষয় বা জীবন স্মৃতিগুলোকে তিনি আলোচনা করছেন এবং সেখানে ভালো মন্দ সব কিছুকে বিচার করছেন, কারেকশন করছেন যেগুলোকে। ওই যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষারম্ভ কথা বললাম, নর্মাল স্কুল, তিনি শিক্ষা ব্যবস্থা নিয়ে পরবর্তীকালে বিভিন্ন প্রবন্ধ লিখেছেন, যেখানে তিনি চেয়েছেন যে এই চার দেয়ালের মধ্যে শিক্ষার্থীকে না খোলামেলা যে শিক্ষা ব্যবস্থা, বা যেখানে মুক্ত মনটাও স্বাধীন থাকবে, সেই পরিবেশে যদি শিক্ষা দান করা হয়, তাহলে কিন্তু আর শিক্ষক আর মানে ছাত্র বা ছাত্রীর যে একটা পারস্পরিক যে সম্পর্ক, সেটা কীরকম হবে, সেই বিষয়গুলোকে তিনি জোর দিয়েছেন পরবর্তীকালে। আর বিশ্বভারতীর কথা আশা করি জানো সবাই, শান্তিনিকেতনের যে শিক্ষা ব্যবস্থা, কীভাবে খোলা মেলা আকাশের নিচে কীভাবে সেই পড়াশোনার ব্যবস্থাকে রবীন্দ্রনাথ করেছিলেন। তাহলে সেই স্মৃতিপটের যে বিষয়গুলো আছে সেগুলোকে তিনি মনে করেছেন এবং সেগুলোকে কারেকশন করেছেন এবং নিজে উদ্যোগ নিয়ে এই কাজগুলো পরবর্তীতে করেছেন, যে এই দিকটা ঠিক ছিল না, আমাদের ছেলেবেলাতে এই জিনিসটা আমরা দেখেছিলাম। তাহলে জীবন স্মৃতি শুধু একটা গ্রন্থ কিন্তু নয়, জীবন স্মৃতি তিনি সেটা ভেবেছেন, উপলব্ধি করেছেন এবং পরবর্তীতে যে জিনিসগুলো তার বাধা এসেছিল সেগুলোকে তিনি কারেকশন করার চেষ্টা করেছেন। নন্দিতা, বুঝতে পারলে কোন ক্লাস নিচ্ছি? এই তো, এটাই ভালো হলো, আমি না বললে তুমি নিচে বুঝতে পারলে, এটাই ভালো হলো। তো ব্যাপার হচ্ছে তারপরে তিনি এখানে সেই ঈশ্বরের কথা বললেন, একজন ভৃত্য, তারপরে জানাচ্ছেন শ্যামের কথা। এই শ্যামের কথাটা তো সবাই জানো, শ্যাম সেই রামায়ণের কাহিনী শোনাতো এবং রবীন্দ্রনাথকে কী করতো, সে একটা চকের গণ্ডি করে আর বাইরে চলে যেত। ফলে তারপরে আবার বলে দিত, ভয় পাইয়ে দিত যে এই গণ্ডির বাইরে গেলে যেরকম সেই সীতাহরণ হয়ে গেছিলো, রাক্ষসে নিয়ে চলে গেছিলো, সেরকম এই লক্ষণ রেখার মতো এই রেখা টেনে দেওয়া হলো, এই রেখাটা তুমি পার করলে তোমার বিপদ হতে পারে। তো সেই বালক রবি একটা ভয়, আগেই কাহিনী শুনে নিয়েছে সীতাহরণের, ফলে তার মধ্যে একটা কিন্তু ভয় কাজ করতো। তো তাতে কি হতো না, রবীন্দ্রনাথ কিন্তু সেখান থেকে বেরোতেন না এবং সেই জানলা দিয়ে, তোমার ওপরতলার জানলা দিয়ে তাকাতেন সারাদিন, সেই পুকুর পাড়, সেই প্রাচীন বট গাছ, এগুলো দেখতেন। পুকুরে কে কে আসছে, কিভাবে স্নান করছে, কেমন অঙ্গভঙ্গি করছে, গ্রামের বধূরা জল নিয়ে যাচ্ছে, সন্ধ্যা হলে সেই প্রাচীন বট গাছ, সেখানে একটা কীরকম একটা অন্যরকম একটা রহস্যময় একটা পরিস্থিতি শুরু হতো। তো সেই প্রাচীন বট গাছকে নিয়েও পরবর্তীকালে তিনি কবিতা লিখেছেন, ছোট ছেলেটিকে মনে পড়ে ওগো প্রাচীন বট, এভাবে কবিতা তিনি লিখেছেন। অর্থাৎ কি, সব কিছু তার মানে কি বলবো, প্রৌঢ়ত্বে এসেও কিন্তু দাগ কেটেছে মনে, সেই ছেলেবেলার স্মৃতিগুলো। এবং সেই শ্যাম নামে বৃত্ত যখন ওই গণ্ডি কেটে চলে যেত, তখন তিনি কি করতেন না, ভয় পেলে সেই রামায়ণ কাহিনীকে পাঠ করতেন বা শুনতেন, আর সারাদিনের সেই যে জানলা দিয়ে দেখতেন সেই বিষয়গুলো, ফলে মনের মধ্যে একটা এমন অবস্থা তৈরি হতো যে কবে বাইরে বেরোবো, প্রকৃতির রূপ রস গন্ধ অনুভব কবে করব। তো সেই ঘর ও বাহির, পরবর্তীকালে তিনি লিখছেন সেই প্রবন্ধটা। আর ঘরের আর বাইরের, সীমা আর অসীমের, এই তত্ত্ব নিয়ে কত কবিতা, কত গল্প, কত উপন্যাস রবীন্দ্রনাথের রয়েছে। ঘরে বাইরে উপন্যাস পড়েছো, ওটাও সীমা অসীম, সীমা আর অসীমের মধ্যে আছে, ওখানেও একটা ঘর ও বাহিরের সম্পর্ক আছে। রবীন্দ্রনাথের ঘর বাহির নিয়ে কত কবিতা আছে দেখবে, দুই পাখি কবিতা পড়েছো তোমরা, যেতে নাহি দিব কবিতা পড়েছো। তো সব কিছুতে কিন্তু সেই সীমা অসীমের তত্ত্ব আছে, অর্থাৎ একটা সীমার বন্ধনের মধ্যে থাকা, সেখান থেকে একটা মুক্ত স্বাধীন হওয়া। রবীন্দ্রনাথের ছেলেবেলাও তো সেই যে একটা গণ্ডি ছিল, তারপরে তিনি যখন যৌবন উপনীত হচ্ছে, যখন জমিদারি দেখাশোনা পাচ্ছেন, সেই প্রকৃতিকে সামনে থেকে পাচ্ছেন, বাংলাদেশে প্রায় 10 বছর ছিলেন, তখন
একটা আলাদা রকম উপলব্ধি ছিল। তারপর কর্মসূত্রে যখন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছেন তখন আরেকটা পিছুটান কাজ করছে, সংসারের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। তখন তিনি বলছেন গণ্ডি তবু ঘোচে নাই। সেই যে গণ্ডি ছেলেবেলা একটা ছিল, একটা চার দেয়ালের মধ্যে থাকা, এখন কিন্তু মুক্ত স্বাধীন হয়েছে, তবু একটা গণ্ডি কিন্তু ঘোচেনি। কোন গণ্ডিটা ঘোচেনি? এই যে সীমার মধ্যে থাকার যে গণ্ডিটা, অসীমতাকে মানে সেইভাবে নিতে পারছেন না। যখনই বেরোচ্ছেন তখনই সেই স্ত্রীর মুখটা মনে পড়ছে, বাচ্চার মুখটা মনে পড়ছে, মেয়ের মুখটা মনে পড়ছে। তাহলে তখন তিনি বলছেন গণ্ডি কিন্তু এখনও সেই গণ্ডিটা রয়ে গেছে। তো সেই সীমা অসীমের তত্ত্ব, সেই ঘর বাহিরের বিষয় নিয়ে বিভিন্ন কবিতা, গল্প, উপন্যাস তিনি কিন্তু লিখেছেন। তো এই যে ভৃত্য রাজকতন্ত্র ও ঘর ও বাহির, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথের ছেলেবেলাটাই ওই চাকরদের তত্ত্বাবধানে কিভাবে কেটেছে। এমনকি তাদের চুল কাটার জন্য কেউ একজন নাপিত চলে আসতো এবং সে চুলগুলো কেটে দিয়ে চলে যেত, সবার একই রকম ছাট করে দিত। দর্জি ছিল জামা কাপড় বানাবার জন্য, জেলে যেরকম থাকা হয় সেই জেলের মতন কয়েদিদের মতো একই রকম জামা, জামাতে আবার পকেট থাকতো না, পকেট দেওয়া হতো না, কি না কি রাখবে বাচ্চারা, তো সে পকেট থাকতো না। ওটা নিয়ে রবীন্দ্রনাথ আক্ষেপ করেছেন, পরবর্তীকালে এখানে লিখছেন যে কোনো এমন কোনো বাচ্চা নেই যে যার কাছে একটা ছোট হলেও কোনো একটা সম্পদ থাকবে না। সব বাচ্চার কাছে একটা তুচ্ছ সম্পদ হলেও কিন্তু থাকে যেটা পকেটে সে ভরবে, আর সেই পকেটটাই আমাদের ছিল না, এতটাই আমাদেরকে নিকৃষ্ট ভাবা হতো। তো সেই বিষয়গুলো তিনি জানাচ্ছেন, এইসব যে আগের যে অভিজ্ঞতাগুলো আছে সেই চাকরদের তত্ত্বাবধানে থাকছেন তখন। আহ, তো সেই যতদিন বাড়িতে আছেন, চার দেওয়ালের মধ্যে আছেন, বাইরের যে পরিবেশটা সেটা উপলব্ধি কিসে করতেন? সেটা করতেন ভ্রমণ কাহিনী পড়ে, যে ওখানে এরকম এই তোমার মরুভূমির একটা পরিবেশ কেমন হতে পারে, বা বরফাবৃত দেশ যেখানে সেখানে কেমন হতে পারে। ঠিক আছে, এইসব বিষয়গুলোকে তিনি উপলব্ধি করছেন বাড়িতে বসে। আর এইগুলো তোমরা বসুন্ধরা যে কবিতাটা আছে না, ওই কবিতাটা পড়লে জীবন স্মৃতির ব্যাপারেও আবার চলে আসবে বিষয়টা, দেখবে তিনি বলছেন যে আমি সেই জানলা দিয়ে বাতায়ন দিয়ে দেখছি, সেই ছোটবেলায় ভ্রমণ কাহিনী পড়ছি এবং মনে পড়ছে আমার এই দৃশ্যগুলো যেগুলো আজকে আমি বাইরে থেকে এসে উপলব্ধি করছি। যখন বাংলাদেশে যখন গিয়েছেন তখন সেই সময় তিনি উপলব্ধি করছেন যে প্রকৃতি কী রকমের হয়। তিনি সেই হিমালয় পর্বতেও যাচ্ছেন না, আর তিনি ইয়েতেও যাচ্ছেন না, ওই তোমার মরুভূমিতেও যাচ্ছেন না, কিন্তু সেই উপলব্ধিটা তিনি বাইরে বেরোনোর পর মানে পাচ্ছেন। এবং তিনি সেগুলো বলছেন যে এইগুলো আমি আগে পড়েছি বইয়ে, ভ্রমণ কাহিনীতে, আর এখন আমি সেগুলো উপলব্ধি করছি যেন। তো প্রথম তিনি বাইরে যাত্রা করেছিলেন কি কারণে? না, তাকে বাইরে নিয়ে যাওয়া হয়নি, পুরো পরিবারটা একটা বিপদে পড়ে বাইরে গিয়েছিল, তখন ঘর থেকে প্রথম তার বাইরে যাত্রা হয়েছিল। কি জন্য? না, তোমার ডেঙ্গু হয়েছিল কলকাতাতে, ডেঙ্গু রোগের তাড়নাতে তারা একটা জায়গায় গিয়েছিলেন। তো বাহিরে যাত্রা বলে একটা প্রবন্ধ আছে, দেখবে সেই প্রবন্ধে এই বিষয়গুলো আলোচনা আছে। জোড়াসাঁকোর সে ঠাকুর পরিবার সবাই কিন্তু চলে গিয়েছিল। কোথায় গিয়েছিল? না, পেনেটির ছাতুবাবুদের বাগানে। সেটা ভাড়াতে পাওয়া যেত সেই জায়গাটা, আর সেটা সম্ভ্রান্ত পরিবারের মানুষরাই যেতে পারতো, কারণ যেরকম ভাড়া নেওয়া হতো সাধারণ মানুষ কিন্তু সেখানে যেতে পারতো না, ডেঙ্গু হলে সেখানেই থাকতে হতো তাদেরকে। কিন্তু যেহেতু ঠাকুর পরিবার এত বড় একটা পরিবার, এত সচ্ছল পরিবার, ব্যবসায়ী পরিবার, তারা কিন্তু অনেক টাকা ব্যয় করে সেখানে ভাড়া করে থাকতো। কতদিন থাকতো? যতদিন না ডেঙ্গুর প্রাদুর্ভাবটা যেত। তো সেই বাহিরে যাত্রা ওই প্রথম রবীন্দ্রনাথের ওখানেই হয়েছিল, ওই পেনেটির ছাতু বাবার বাগানে। তো সেই ভাবুক রবীন্দ্রনাথ, সেই বাচ্চা রবীন্দ্রনাথ, তিনি কি করতেন? না, সেখানে গিয়ে প্রথম সেই গঙ্গা নদীর সঙ্গে একাত্মতা বোধ করলেন, গঙ্গা নদীকে সেখানে পেলেন। অর্থাৎ প্রকৃতি প্রেমিক কবি ছোটবেলা থেকেই কিন্তু। তো সেই গঙ্গা নদীকে তিনি আগে নাম শুনেছেন, এবার সামনে থেকে তিনি দেখতে পেলেন সেই বিচিত্র শোভা, সেই জোয়ার ভাটার খেলা, সেই যা কিছু আছে তোমার দুপুরবেলা, সন্ধেবেলা, বিকেলবেলা, প্রতিটা সময়ের এক একটা আলাদা অনুভূতি, সেগুলোকে তিনি কিন্তু জানাচ্ছেন। সেখানকার ঘাট বানানো, খিড়কির পুকুর, চারিদিকে ফলের যে বাগান রয়েছে, সেই সব একদম একটা মানে কি বলবো, এক মুঠো আকাশকে যেন তিনি সে একদম হাতের মধ্যে পেয়ে গেছেন, এবং সেখানে একটা বালক মন তার কিন্তু বিশালভাবে আচ্ছন্ন হয়েছিল। তো সেই বাহিরে যাত্রা হচ্ছে তার তাহলে কখনো না, ওই এগুলো শর্ট কোয়েশ্চেন আছে অ্যাসাইনমেন্টে, যে বালক রবি বাহিরে যাত্রা কোথায় করেছিলেন, তো ওটা মনে রাখতে হবে কী কারণে। না, ডেঙ্গুর প্রাদুর্ভাবের জন্য। আর পেনেটির ছাতুবাবুদের বাগানে, কোয়েশ্চেনটা আসে, রিপিট হয় প্রতি বছর অ্যাসাইনমেন্টে। হ্যাঁ, এরপরে আরেকটা বিষয় আছে পিতৃদেব।
মানে যেগুলো ইম্পর্ট্যান্ট আছে সেগুলোই আমি ছোট ছোট করে তোমাদের বলছি। পিতৃদেব মানে তার পিতার কথা বলছে। রবীন্দ্রনাথের পিতার নাম কি? রবীন্দ্রনাথের পিতার নাম? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। হুম, সেই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মানুষটা কীরকম ছিলেন? সে গাম্ভীর্যপূর্ণ একটা ভাব ছিল, সৎ ব্যক্তি ছিলেন, সাহসী ব্যক্তি ছিলেন, নিয়মের অন্যথা করতেন না। এগুলো পরবর্তীতে আমরা জানতে পারবো, রবীন্দ্রনাথ জানাচ্ছেন। আর পিতৃদেব যে অংশটা রয়েছে সেখানে তিনি জানাচ্ছেন যে পিতার সঙ্গে সেরকম কোনো সম্পর্ক ছিল না। সম্পর্ক মানে কি, পিতার সান্নিধ্যই তিনি পাননি। অর্থাৎ কি, একটা অচেনা মানুষ ছিল পিতা তার কাছে। বাবা মানে ডাকবে সামনে, সেই অবকাশটাও কিন্তু ছিল না। তো তিনি জানাচ্ছেন যে পিতার সঙ্গে সেই কথা বলা শুরু কখন থেকে হলো? উম, না, একটা চিঠি লেখার মাধ্যমে শুরু হয়েছিল। কখন? না, তার পিতা মানে ভ্রমণ পিপাসু ছিলেন। রবীন্দ্রনাথ সেই সূত্রেই পেয়েছেন, জিনগত, বুঝতেই পারছো। তো সেই মহর্ষি দেবেন্দ্রনাথ মানে দেশ ভ্রমণ করতেই থাকতেন। একসময় তিনি হিমালয় যাত্রা করেছিলেন। তো যখন তিনি হিমালয় যাত্রা করলেন তখন একটা আবার মানে খবরে একটা এলো, শিরোনামে এসেছিল যে রাশিয়া থেকে ভারতকে আক্রমণ করা হচ্ছে। তো সেই একটা তোমার গুজব উঠেছিল যে রাশিয়া ভারত আক্রমণ করবে। কোথা দিয়ে করবে? না, হিমালয়ের কোনো একটা ছিদ্রপথ দিয়ে প্রবেশ করবে। আর সেই সময় গেছেন দেবেন্দ্রনাথ হিমালয়ের ওখানে। তো এখন এখন ফোনের যুগ, এখনকার যুগ, তখন তার ফোনের যুগ ছিল না, চিঠিপত্রের যুগ ছিল। তো রবীন্দ্রনাথের স্ত্রী, স্ত্রী বলছি মানে মাতা, দেবেন্দ্রনাথের স্ত্রী। তো দেবেন্দ্রনাথের স্ত্রী মানে বিচলিত হয়েছেন, মানে কী করবেন, তিনি চিঠি লিখবেন। চিঠি কাকে দিয়ে লেখাচ্ছেন? না, রবীন্দ্রনাথকে দিয়ে তিনি লেখাচ্ছেন। সেই বালক রবি একটা আলাদা আনন্দ অনুভূতি হচ্ছে, মানে প্রথমবার তিনি চিঠি লিখছেন পিতাকে, এবং সেই কুশল সংবাদ মানে জানবার জন্য যেগুলো যেগুলো বলা হয়েছে তার মাতা বলেছিলেন সেগুলো রবীন্দ্রনাথ কিন্তু লিখেছিলেন। এবং তারপরে সেই পিতার কাছ থেকে সেই চিঠির উত্তর এসেছিল। তো এটা রবীন্দ্রনাথের কাছে একটা বড় পাওনা ছিল, এবং তখন থেকেই রবীন্দ্রনাথ আবার চিঠি লেখালেখি শুরু করেছিলেন তার পিতাকে। তো এইভাবে সেই পিতার সঙ্গে তার একটা সম্পর্কটা যেন সে আগের থেকে সেই গাম্ভীর্যপূর্ণ একটা ব্যাপার ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে সহজ হয়ে উঠলো এই চিঠি লেখার মাধ্যমে। তো সেই পিতৃদেব যে প্রবন্ধটা, সেখানে তিনি জানাচ্ছেন এই বিষয়গুলো। তারপরে এটাও তিনি বলছেন যে পরে আরও অনেক চিঠি লিখেছি, কিন্তু সেই চিঠিগুলো কিন্তু হিমালয় শিখর পর্যন্ত পৌঁছে নাই। কিসের অভাবে? না, মাসুলের অভাবে। হয়তো সেই চিঠিগুলোকে তিনি মানে কি বলবো, মানে কি বল, টিকিট চিটিয়ে সেগুলোকে তো পাঠাতে হয়, সেই ব্যবস্থাটা করেননি। তার জন্য তিনি বলছেন মাসুলের অভাবে সেই চিঠিগুলো কিন্তু হিমালয়ের শিখর পর্যন্ত পৌঁছে নেয়। একটা চিঠিতে যখন সফলতা পেয়েছেন তিনি আনন্দে আরও চিঠি পাঠিয়েছিলেন, ভেবেছিলেন সেগুলো রিপ্লাই আসবে হয়তো, তো সেটা সম্ভব হয়নি। যাই হোক, পিতার সঙ্গে এভাবে তার একটা মানে কি বলবো, ওই কথাবার্তা বলার অবকাশ কিন্তু তৈরি হয়েছিল। তারপরে পিতা তাকে নিয়ে একবার হিমালয় যাত্রা করেছিল। তো সেই নিয়ে একটা প্রবন্ধ আছে এখানে, হিমালয় যাত্রা। আহ, বোলপুর হয়েই গিয়েছিলেন। কখন? না, যখন উপনয়নের পর মুন্ডন হয়েছিল, মানে মাথা ন্যাড়া করেছিল, এবং স্কুলে যেতে হবে রবীন্দ্রনাথকে। স্কুলে গেলে তো বাচ্চারা, বুঝতেই পারছো, ন্যাড়া মাথা যদি কেউ থাকে তাকে নিয়ে কত ঠাট্টা তামাশা করে। রবীন্দ্রনাথের এমনিতেই স্কুল ভালো লাগে না যেতে, আর তারপরে উপনয়নের পরে যদি স্কুলে যায় তাহলে কি অবস্থা হতে পারে। তো রবীন্দ্রনাথ একটা গোল টুপি পরতেন সেই সময়। তো এটা নিয়ে দেখবে কিশলয় বা সহজ পাঠে হয়তো কোনো একটা টপিক ছিল, বোলপুরের রবি। জানি না তোমরা পাবে তো, সবাই সহজ পাঠ তো সবাই পড়েছো। বোলপুরের রবি অংশটা কেউ পড়েছো? দেখবে রবীন্দ্রনাথের ছবি দেওয়া আছে, মানে আঁকা ছবি ওটা, আর মাথাতে একটা গোল টুপি দেওয়া আছে, জানলা দিয়ে ট্রেন দিয়ে তাকাচ্ছে রাস্তার দিকে, এরকম একটা ছবি ছিল। আচ্ছা, সহজ পাঠ কিশলয় কে কে পড়েছো? সবুজ পাঠ তো এখনো আছে স্যার। আর কিশোরলাল তো পড়েছি, কিশোরলাল। হুম, আমাদের জেনারেশনটা কিশলয় পড়েছে, তারপরে তো কত রকমারি বই চলে এসে। 10 সালে না 11 সালে যখন এই সরকার এলো তখন তো উঠে গেল, বই হুম, চেঞ্জ হয়ে গেল। বেশ সুন্দর ছিল বইগুলো। আমি কম্পেয়ার করে দেখি তখনকার বই এখনকার বই, একটু কেমন লাগে জানি না কেন, তবে ওই বইগুলো বেশ সুন্দর ছিল কিন্তু। কিশলয় বইটা খুব সুন্দর ছিল। আসলে ওটা মানে পড়ানোর মতো করে যদি পড়াতো, এখনকার বইগুলো
ঠিকই আছে, কিন্তু এখনো ভুলও থাকে প্রচুর। ওগুলো কারেকশন কবে করবে না করবে, তারপর কিছু কিছু ভুল তথ্য দেওয়া থাকে। তো হ্যাঁ, টিচারের কাছে করে, টিচার যেভাবে পড়াবেন সেইভাবেই স্টুডেন্টরা শিখবে। অনেক জিনিস ছিল আগে বইয়ে যেগুলো টিচাররা সেইভাবে বলতেন না, ফলে অধরাই থেকে যেত। তো যাই হোক, ব্যাপার হচ্ছে যে তাহলে হিমালয় যাত্রা যেটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথ কিন্তু সেই প্রণয়নের পরে স্কুল আর যাচ্ছেন না। তারপরে তার পিতা তাকে নিয়ে গেলেন সেই হিমালয় যাত্রাতে। সেখানে পিতার সান্নিধ্যে থাকার একটা অবকাশ তিনি পেলেন, এবং পিতার যে চরিত্র ধর্ম সেটা সম্পর্কেও ভালোভাবে জানলেন, এবং তার সেই জ্ঞানটা তৈরি হলো। অর্থাৎ সেটা তার কিন্তু বিশাল একটা কাজে লেগেছিল। সে যেতে যেতে প্রথমে বোলপুরে তাদেরকে থামতে হয়েছিল। তো বোলপুর কেন থামতে হয়েছিল না, এখানে তার ভাগিনেয় সত্যপ্রসাদের সঙ্গে তাকে সঙ্গে নেওয়া হবে। তো সেই রেলগাড়ি সম্বন্ধে সত্যপ্রসাদ রবীন্দ্রনাথকে কিন্তু বিভিন্ন মানে ভয় প্রদর্শন করেছিলেন, এবং ভীত রবীন্দ্রনাথ সেইগুলো যেতে যেতে ভাবছেন যে সত্যপ্রসাদ সেই একটা বালক সুলভ মন পেয়েছিল রবীন্দ্রনাথের, আর সেটাকে ঘেটে নেড়ে সেটাকে কি করেছিল না একবারে সেই ভয়ভীত করে দিয়েছিল রবীন্দ্রনাথ। ফলে একটা আশঙ্কা নিয়েই কিন্তু যাচ্ছিল, যদিও সেই ঘটনাগুলো ঘটেনি। তো সেই রেলগাড়ি যখন ছুটছে তখন রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে সে একটা নিঃস্বর্গ চেতনা সেই সৃষ্টি হচ্ছে। জানলা দিয়ে তিনি সেই প্রাকৃতিক পরিবেশ দেখছেন, যেগুলো দেখার অবকাশ ছিলই না তার, কিন্তু সেইগুলো তিনি প্রথমবার যখন দেখছেন। খেয়াল করে দেখো, যে বোলপুরে রবীন্দ্রনাথ পার হয়ে যাচ্ছেন, সেই বোলপুর, সেই শান্তিনিকেতন, সেই বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ পরবর্তীকালে হবেন, সেগুলো তিনি সবই এখানে কিন্তু জানাচ্ছেন। যে প্রথম কিন্তু বোলপুরে আমরা থেমেছিলাম। তারপরে তিনি যখন যাচ্ছেন ওই পিতার সঙ্গে হিমালয়ে, তার সেখানকার অভিজ্ঞতাগুলো তিনি জানাচ্ছেন। তার পিতার চরিত্র কীরকম ছিল সেগুলো সবই কিন্তু জানাচ্ছেন, এবং একটা দার্শনিক উপলব্ধি পরবর্তীকালে যেটা এসেছিল, তো সেই শিক্ষা যা কিছু তিনি পিতার কাছ থেকেই কিন্তু পেয়েছিলেন। তার পিতা কিন্তু আহ, কোনো কাজকে কিন্তু ফেলে রাখতেন না, সেদিক থেকে মানে অনেক সজাগ ছিলেন। তার পিতার মধ্যে সেই সৎ, সেই নিষ্ঠা, সব কিছু তিনি একে একে কিন্তু মানে একটা একটা করে সব প্যারাতে সেগুলো আলোচনা আছে পিতা সম্পর্কে, তিনি সব কিছুই আলোচনা করতেন। এবং একটা শিশু মন, সেই শিশু মনকে বোঝার ক্ষমতাটাও তার মধ্যে কীরকম ছিল। তিনি মাঝে মাঝে রবীন্দ্রনাথকে কী দিতেন না, ভাগবত গীতা দিতেন, এবং নিজের পছন্দের যে শ্লোকগুলো সেগুলোকে তিনি অনুবাদ করতে বলতেন বাংলাতে। তুমি খেয়াল করে দেখো, ছোটোবেলা থেকেই যে রবীন্দ্রনাথের একটা অনুবাদকের একটা কী বলবো সেই প্রবণতাটাও তৈরি হয়েছিল তার পিতার মাধ্যমে। পরবর্তীকালে রবীন্দ্রনাথ অনুবাদও করেছেন, গীতাঞ্জলির অনুবাদ করেছেন, আর গীতাঞ্জলির অনুবাদ করেছেন মানে গীতাঞ্জলির বেশ কিছু কবিতা নিয়ে আর অন্যান্য কাব্যগ্রন্থের কবিতা নিয়ে মূলত অনুবাদ করেছিলেন। অনুবাদ করার ফলে যে সং অফারিংস লিখেছিলেন সেটার জন্যই সেই নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাহলে দেখো, সেই অনুবাদের সূত্রে তিনি সব কিছুই মনে করছেন, যে প্রথম সেই অনুবাদ করেছিলাম, পিতা আমাকে দিয়েছিল ভাগবত গীতা থেকে কিছু শ্লোক, যেগুলো ভালো লাগা শ্লোক ছিল সেগুলো বাংলাতে অনুবাদ করার চেষ্টা করছিলাম কাঁচা হাতে। তো তাহলে প্রতিটা ছোট ছোট সেই জীবনের স্মৃতিগুলো, সেগুলো বড়তে কিভাবে কাজে লেগেছে সেগুলোই তিনি জানাচ্ছেন তার এই জীবন স্মৃতি প্রবন্ধ গ্রন্থে। হিমালয় যাত্রা পরে তোমাদের গুরুত্বপূর্ণ হবে অক্ষয়চন্দ্র চৌধুরী, ভানু সিংহের কবিতা, ভারতী পত্রিকা, তারপরে হচ্ছে আমেদাবাদ, বিলাত, সন্ধ্যা সঙ্গীত, তারপর হচ্ছে রাজেন্দ্রলাল মিত্র, এটা খুবই গুরুত্বপূর্ণ, বালক পত্রিকা, বঙ্কিমচন্দ্র, মৃত্যু শোক, বর্ষা ও শরৎ, এইগুলো হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ প্রবন্ধ। দেখো, আমি শুরু থেকে আরেকবার বলে দিচ্ছি, এগুলো তোমাদের বই যদি আছে তো টিক দিয়ে নেবে। বই কার কার কাছে আছে এখানে? ইউনিভার্সিটির বইটা। হুম, আমি পৃষ্ঠা সংখ্যাগুলো বলে দিচ্ছি, এগুলো একটু রিডিং দেখে নিও। টিক দিয়ে রেখে নেবে প্রবন্ধগুলো। যেমন হচ্ছে 143 পৃষ্ঠা বার করে দেখো, শিক্ষারম্ভ আছে, ওটা টিক দিয়ে নিলে। 143-এ পরে 144-এ ভৃত্য রাজতন্ত্র এবং ঘর ও বাহির, এটা টিক দিয়ে নেবে।
হ্যাঁ, আর উপরে আছে নর্মাল স্কুল, দেখো ওই 144 পৃষ্ঠাতে। তাহলে এখানে তিনটে হলো। তারপরে হচ্ছে 147 পৃষ্ঠাতে বাহিরে যাত্রা। 149। কি কি বল বললেন এটা? কি বললেন? এটা কি বললেন, পড়তে বললাম নাকি? হ্যাঁ, এইগুলো একবার রিডিং দেখে নিও। মানে মেনগুলো আমি বলে দিচ্ছি, অতগুলো প্রবন্ধ তো সবগুলো পড়তে হবে না। 149 আছে পিতৃদেব। তারপরে 150 আছে হিমালয় যাত্রা। এগুলো দাগ দিয়ে রেখে নাও, এগুলো একবার সময় পেলে রিডিং দেখে নিও। 150-এর পরে আসবে 156 অক্ষয়চন্দ্র চৌধুরী। তারপর 157-তে ভানু সিংহের কবিতা। 159 ভারতী, ভারতী পত্রিকা। এর আগে বালক নামে একটা পত্রিকা ছিল, সেই বালক পত্রিকা ভারতী পত্রিকার সঙ্গে পরবর্তীতে যুক্ত হয়েছিল। বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য বালক পত্রিকা প্রকাশ করা হয়েছিল, তারপরে সেটা ভারতী পত্রিকার সঙ্গে যুক্ত হয়েছিল। 160 পৃষ্ঠাতে আছে আমেদাবাদ আর বিলাত, এই দুটো। আর 163 পৃষ্ঠাতে বিলাতি সঙ্গীত আর বাল্মীকি প্রতিভা, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। বিলাতি সঙ্গীত আর বাল্মীকি প্রতিভা। রবীন্দ্রনাথ বিদেশে গিয়েছিলেন এবং বিলেত যাত্রার ফলে তার, মানে কি বলবো, বেশ কিছু অভিজ্ঞতা হয়েছিল। তিনি গান শুনেছিলেন, বিলাতি সঙ্গীত শুনেছিলেন, এবং সেটা নিয়ে বেশ কিছু সমালোচনা আছে। পরে যখন তিনি আবার ফিরে এলেন, প্রত্যাবর্তন করলেন কলকাতাতে, তখন সেই একটা তোমার নাটক অভিনীত হয়েছিল বাল্মীকি প্রতিভা। তো সেটাতে প্রথম তিনি সেই কি বলবো, কথাবার্তা, গান, সব কিছুর মধ্যে সবাই বলছিল একটা বিলাতি হাওয়া তার মধ্যে একটা এসেছে। এবং সেই বিদেশি সুরের সংমিশ্রণে তিনি বেশ কিছু গান মানে প্রয়োগ করেছিলেন এই বাল্মীকি প্রতিভাতে। তারপরে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, তিনিও তো একজন সেই ব্যক্তি ছিলেন যিনি নাটকে আবার সেই ফরাসি হাওয়া বইয়ে দিয়েছিলেন। তো এইভাবে বাড়িতেই এক একজন ব্যক্তিত্ব ছিলেন সেই রকম। আচ্ছা, 164 পৃষ্ঠাতে আছে সন্ধ্যা সঙ্গীত। তারপর 166 রাজেন্দ্রলাল মিত্র। 167-তে বালক, বালক পত্রিকা। 168 বঙ্কিমচন্দ্র। আর 169-এ মৃত্যু শোক। মৃত্যু শোক দিয়ে অ্যাসাইনমেন্টে শর্ট কোয়েশ্চেন আসে। আর 170-এ হচ্ছে বর্ষা ও শরৎ। এই যে নামগুলো বললাম না, এইগুলো প্রতিটা সালে আসে, মানে কোনো না কোনোটা আছেই কোনো না কোনো সালে, দেখবে। তো সেই সালেরগুলোই আমি এখানে তোমাদের মার্ক করতে বললাম, এর বাইরে খুব একটা আসে না। কি বলছো? তো বললেন। হ্যাঁ, মৃত্যু শোক। রবীন্দ্র জীবনে মৃত্যু শোক কতবার এসেছিল, এইরকম দিয়ে একটা প্রশ্ন আসে। মানে কতবার কোন কোন মানুষের মৃত্যু হয়েছে এবং সেই বিচ্ছেদ যন্ত্রণা ভোগ করেছেন। সব থেকে বেশি বিচ্ছেদ যন্ত্রণা কখন তিনি ভোগ করেছিলেন, সেটা কার মৃত্যুতে, এরকম অ্যাসাইনমেন্টে প্রশ্ন এসে থাকে। তার বৌদির মৃত্যুতে। কি নাম বলো তো? কাদম্বিনী। কাদম্বিনী না, কাদম্বরী না, কাদম্বরী না। কাদম্বরী দেবী। কাদম্বরী তো। 24 বছর বয়সে কাদম্বরী দেবীর মৃত্যু হয়েছিল। রবীন্দ্রনাথের বয়স ছিল 24 বছর। এগুলো অ্যাসাইনমেন্টে শর্ট কোয়েশ্চেন আসে। তো ব্যাপার হচ্ছে এই টপিকগুলো একবারে রিডিং দেখে নেবে, এগুলো তো জাস্ট সারাংশ, এটা মূল প্রবন্ধ নয়। তোমাদের বইয়ে যেটা আছে এটা মূল প্রবন্ধ নয়, এগুলো সারাংশ, মানে আলোচনা। ঠিক আছে, মূল প্রবন্ধ অনেকটা বড় হবে এর থেকে। আসলে জীবন স্মৃতি হচ্ছে একটা পুরো বই। তোমাদের 7th পেপার যে বইটা, এটা পুরোটার মতো একটা বই। আর সেখানে তোমাদের যে যে প্রবন্ধগুলো আছে টোটাল, সেগুলোর এখানে সারাংশ দেওয়া আছে। সারাংশটাই দেখো গা কত পৃষ্ঠা হয়ে যাচ্ছে, 15-16, তারও বেশি হবে, 20-30 পৃষ্ঠা হবে। তো সেখানে যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় এসে থাকে, সেগুলোই আমি বললাম, এগুলো একবার পড়ে নেবে। জীবন স্মৃতি থেকে আমার আশা করি সবগুলোই তোমরা কমন পাবে। আচ্ছা, এখানে সোনার তরী যে কাব্যগ্রন্থ আছে, ওখানে
কি কি কবিতা বাকি আছে মনে আছে কারো? নিরুদ্দেশ যাত্রা বাকি আছে, আর হচ্ছে সমুদ্রের প্রতি কবিতাটা আলোচনা করেছিলাম। হ্যাঁ, এটা হয়েছিল। মানস সুন্দরী বাকি আছে। মানুষ সুন্দরী। হুম, মানুষ সুন্দরী আর হচ্ছে নিরুদ্দেশ যাত্রা, মানুষ সুন্দরী, বাকিগুলো, হ্যাঁ বাকিগুলো সবই হয়ে গেছে। আচ্ছা, শ্যামলী কাব্যগ্রন্থ, শ্যামলীতে চিরযাত্রী বাকি আছে, আর এই যে কালো মাটির বাসা, আরেকটা হচ্ছে অমৃত। অমৃত কবিতার আলোচনা তোমাদের বইয়ে নেই মনে হয়। বইতে নেই, তাই এটা হচ্ছে তো অমৃতটা। হুম, অমৃত টেক্সটটা তোমাদের পাঠিয়ে দেবো, টেক্সটটা দেবো, তারপরে ওটা আলোচনা করব। আচ্ছা, যে কবিতাগুলো আলোচনা হয়ে গেছে সেগুলোর মধ্যে কঠিন কোনটা লেগেছে তোমাদের, বুঝতে পারোনি মনে হচ্ছে? সে দ্বৈতটা একবার বলতে হবে। দ্বৈত, আমি, আমি থাকিনি তখন, এইগুলো আরেকবার করে আলোচনা করতে হবে। আমি কবিতা, কে ছিলে আমি কবিতার ক্লাসে? কেউ বলবে না আমি, জিজ্ঞাসা করা হবে তাকে। আমি কবিতার ক্লাসে কে ছিলে? এটি এখানে যারা আছো কেউই ছিলে না সেদিন ক্লাসে? স্যার আমি ছিলাম না, বললাম তো। না, কারা তুমি ছিল? তো ছিলে না, কিন্তু কারা ছিল? স্যার আমি ছিলাম। আমিও ছিলাম। আমি ছিলাম কিন্তু আমি বলতে পারবো না, আলোচনা করতে পারবো না, এটা বলছো তো? ওই ভয়ে কেউ বলছে না। আমি বিষয়বস্তুটা জানতে চাইছিলাম যে কারো কিছু মনে আছে কিনা সেই কবিতা সম্পর্কে। ভুলে গেলে কি করে চলবে, তোমাদের পরীক্ষাতে লিখবে। সিম্পি ছিলে ক্লাসে? না স্যার, ছিলাম বললাম তো। আচ্ছা, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো। দেখা যাচ্ছে। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্বকথা, এ কবির বাণী নয়। আমি বলবো এই সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটে বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করেছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি, ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছে সাধনা, মানুষের সীমানায় তাকেই বলে আমি। অর্থাৎ দেখো, একটা আমাদের পার্থিব জগৎ, আর একটা হচ্ছে অপার্থিব, বা যদি আমরা স্বর্গলোকের কথা বলি, বা যদি বলি যে সৃষ্টিকর্তা আমাদেরকে বানিয়েছেন। আচ্ছা, অনেকে এরকম বলে যে সৃষ্টিকর্তার আমরা হাতের পুতুল, তাহলে আমরা কিছুই নয়, যা আছে সব কিছু সৃষ্টিকর্তা। যেরকম তোমরা বৈষ্ণব কবিতায় পড়েছিলে না বিষয়টা, সেই রকমই একটা মানুষের মধ্যে একটা ভ্রম তৈরি করে দেওয়া হচ্ছে যে ঈশ্বরের সব কিছু, এইগুলো এই বৈষ্ণব পদাবলী, এই যে প্রেম, এগুলো মানুষের নয়, এগুলো ঈশ্বরের জন্য, ঈশ্বরকে আরোপিত করা হচ্ছে। রবীন্দ্রনাথ কি বলছেন যে আরোপটা তুমি কোথা থেকে করছো, তুমি মানুষের প্রেম নিয়ে তো তাদের মধ্যে আরোপ করছো। রাধাকে, রাধার প্রেম, পূর্বরাগ, অভিসার, মাথুর, যা কিছু তুমি আলোচনা করছো, কোথা থেকে শিখলে তুমি? তোমাকে রাধা এসে বলে দিয়েছিল? নিশ্চয়ই বলেনি। তুমি তোমার প্রেমিকার চোখ দিয়ে বা তোমার মনের উপলব্ধি দিয়ে সেটা তুমি
অভিজ্ঞতা দিয়ে সঞ্চয় করেছো, ফলে তুমি রাধাকে আরোপ করলে। মানে প্রথম যে রাধা কৃষ্ণের তত্ত্ব কথা লিখেছিল, রাধা কৃষ্ণের লীলারস সম্পর্কে কেউ কিছু লিখেছিল, যিনি বৈষ্ণব বৈষ্ণব পদকর্তা, তাহলে তাকে প্রশ্ন করছেন রবীন্দ্র যে তুমি কোথায় পেলে, তুমি কার চোখ থেকে চুরি করলে রাধার সেই চোখের যে তোমার কল্পনা যা কিছু আছে, রাধার প্রেম যা কিছু আছে, সেগুলো কোথায় পেলে? অর্থাৎ তুমি তো মানুষকে নিয়েই তো সেই বিষয়গুলো রাধা কৃষ্ণের মধ্যে আরোপ করছো। তুমি মানুষের মধ্যেই প্রেমকে উপলব্ধি করেছো, হয়তো তোমার প্রেমিকার মধ্যে সেই প্রেম উপলব্ধি করেছো, সেই প্রেমটা তুমি রাধা কৃষ্ণের প্রেমের সঙ্গে মেলাচ্ছ। তাহলে যে ফুলটা আমি আমার ঈশ্বরকে দিই, সেই ফুলটা আমি প্রিয়তমাকেও দিতে পারি, অথবা প্রিয়তমার নামে যে ফুলটা সেটা ঈশ্বরকে অর্পণ করতে পারি। তাহলে এখানে আমরা ঈশ্বরকে প্রিয় করতে, দেবতাকে প্রিয় করতে পারি, বা প্রিয়কে দেবতা করতে পারি। অর্থাৎ ওইভাবে তিনি আলোচনা করছেন। এখানেও দেখা যাচ্ছে যে আমি কবিতাতে তিনি বলছেন যে বিশ্ব স্রষ্টাকে বলছো, বিশ্ব স্রষ্টা আমাদের সৃষ্টি করেছে, অর্থাৎ আমরা কিছুই নয় তার কাছে, তিনিই সব। আচ্ছা, আমরা যদি না থাকি তাহলে বিশ্ব স্রষ্টা কাকে নিয়ে গর্ব করবে? তার তো স্বর্গলোক ফাঁকা হয়ে যাবে, কে পুজো করবে তাদেরকে? খেয়াল করে দেখো, সেটাই এখানে আমির গুরুত্ব তিনি জানাচ্ছেন, যে আমি, আমি কিন্তু ঈশ্বর নিজের ক্ষেত্রে যতটা গুরুত্বপূর্ণ, যতটা তিনি বোঝাতে চাইছেন, তার জন্য আমরাও, তার সৃষ্ট আমরাও কিন্তু কম নয়, সেই আমি সত্তা। তাই জন্য তিনি বলছেন আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি হয়ে উঠলো, উঠলো হয়ে রাঙা। আমি ভেবেছি বলেই তো পান্না সবুজ হলো না, আর চুনি রাঙা হয়ে উঠলো। মানে তোমার লাল, লাল সবুজ এই যে রঙগুলো, এগুলো কে তৈরি করেছে? সৃষ্টিকর্তা তৈরি করেছে, না আমাদের ভাবনার চক্ষু দিয়ে? সবুজ বললে সবুজ রং মনে পড়ছে, লাল বললে লাল রং মনে পড়ছে। এই ধারণাটা কে তৈরি করেছে, যেটাকে লাল বলবো এটাকে সবুজ বলবো? বলো। কিন্তু মানুষই মানুষই তৈরি করেছে। আমরা যদি সবুজ রংটাকে লাল নাম দিতাম, তাহলে ওটাকে লাল হিসেবেই জানতাম। বুঝতে পারলে? মানে সেই একটা, ওটা তো যাই হোক আজ থেকে 1000 বছর আগে, 2000 বছর আগে, বা 3000 বছর আগে কোনো সময় হয়েছিল। এখন নর্মালি একটা ভাবো, একটা শিশু, সদ্যজাত শিশু, তার নাম নেই, তুমি তাকে নাম দিলে, সেই শিশুটায় একদিন 20 বছর বয়স হবে, তখন সেই নামে গোটা বিশ্বের মানুষ তাকে চিনবে। তখন কেমন লাগবে যে নামটা তো আমি দিয়েছিলাম তাকে, আর সেই নামটা তো তাকে কেউ চিনতো না নামটা না দিলে। এখন আমি নামটা দিয়েছিলাম, প্রয়োগ করেছিলাম, সেই নামে বিশ্বের মানুষ তাকে চিনছে। নইলে সে তো একটা মানুষ জাস্ট। বুঝতে পারছো এখানে ব্যাপারটা তিনি কি বলতে চাইছেন? যে আমি সত্তাটাই মেন এখানে। আমি আমার চেতনাতে, আমার মনে হয়েছিল যে সবুজ, আমি বলতে এখানে যে বানিয়েছে এই সবুজ রংটাকে, যে নাম দিয়েছে সবুজ কোনো একটা বস্তুকে, পৃথিবী, সূর্য, চন্দ্র, এগুলো কে নাম দিয়েছে? এগুলো মানুষই তো নাম দিয়েছে না? সেই বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, এবং বিজ্ঞানীরা এগুলোকে ছিল আগে থেকেই, কিন্তু নাম ছিল না এদের, এই নামগুলো মানুষ প্রয়োগ করেছে। তাহলে তার চেতনাতে সেটা এসেছে। তো সেটাই তিনি বলছেন এখানে, আমার বলতে তাদের কথা, সবার কথা বলা হচ্ছে, একজন মানুষের কথা বলা। তার চেতনার রঙে পান্না সবুজ হচ্ছে, চুনি রাঙা হয়ে উঠছে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে। তাহলে এর আগে কি আলো জ্বলেনি? আলো জ্বলতো। কে দেখতো সেই আলোকে? মানুষ যখন সৃষ্টিই হয়নি, সেই আলোর গুরুত্ব কে দিত? কেউ না। জড় পৃথিবী কি করতো? কিন্তু পৃথিবীতে প্রাণের সঞ্চার হয়েছে, মানুষ সেই আমি সত্তা দিয়ে বিচার করছে সূর্যের আলো, চাঁদের আলো, তাদের শোভাকে। এরকম একটা কবিতা তোমাদের আগে আলোচনা করেছি, কোন কবিতা বলো তো? এরকম একটা কবিতা আলোচনা করেছি না? হ্যাঁ, হ্যাঁ, দ্বৈত দ্বৈত। কবিতাটা। দ্বৈত কবিতাটা। তো ব্যাপার হচ্ছে ওখানেও সেই একজন, মানে নায়ক নায়িকার কথা বলতে গিয়ে যেরকম বলছেন, এখানেও ধরে নাও সেই নায়ক যেন কথা বলছে। এখানেও সেই সীমা অসীমের কথা বলা হচ্ছে। সীমার মধ্যেই অসীম ধরা দেবে, অসীমকে কে চিনবে? সীমা না থাকলে অসীমকে কেউ চিনবে? পৃথিবী না থাকলে সেই সূর্য চাঁদের গুরুত্ব কেউ বুঝতো? অন্য গ্রহের কই বুঝছে? সেখানে তো প্রাণের অস্তিত্ব নেই। বুধ কতটা সূর্যের গুরুত্ব বুঝে? না শনি বা শুক্র, এরা কতটা সূর্যের গুরুত্ব বুঝে? ওরা ঘুরছে শুধু, আর কিছু না। কিন্তু পৃথিবী শুধু ঘোরে নেই, পৃথিবীতে প্রাণ আছে, মানুষ আছে, গাছপালা আছে, সবাই সেই সূর্যকে গুরুত্ব দেয়। বুঝতে পারছো? সেই রকম সূর্যকে এখানে, সূর্যের জায়গায় অল্টারনেট করো বিশ্বস্রষ্টা, আর পৃথিবীতে মানুষের কথা ভাবো, মানুষের মধ্যে আমি সত্তাকে, মানে আমি, এক একটা মানুষের নিজস্ব সত্তাকে, সেই সত্তা দিয়ে তারা ঈশ্বরকে কি বলবো, ঈশ্বরকে একদিকের মানুষ কি বলছেন যে ঈশ্বরই সব কিছু, তুমি কিছুই নও।
যন্ত্র এবং যন্ত্রী, মানে একটা যন্ত্রকে যন্ত্রী পরিচালনা করে। তো সেই রকমই ব্যাপারটা, কিন্তু এখানে তার বিপরীত কথাটাও বলছেন রবীন্দ্রনাথ, যে যন্ত্রযন্ত্রী কেন বলছো, ঈশ্বর মানুষকে পরিচালনা করছে, মানুষও তো ঈশ্বরকে গুরুত্ব দিচ্ছে না। মানুষ যদি ঈশ্বরকে গুরুত্ব দেওয়া ছেড়ে দেয় বা মানুষের অস্তিত্বই না থাকে, তাহলে ঈশ্বর কার দ্বারা পূজিত হবেন? দেখো ওইগুলো আছে পরের লাইনে, বুঝতে পারবে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে, অর্থাৎ মানুষ গোলাপের মধ্যে সৌন্দর্য লক্ষ্য করেছিল, গোলাপকেই সুন্দর বলেছে, অন্য ফুলকে তো বলেনি সেইভাবে না। তাহলে তার চোখে এটা সুন্দর মানে সুন্দর, সে যদি খারাপ বলতো তাহলে এটা খারাপ হতো। তুমি বলবে এই যে তত্ত্ব কথা, এই কবির বাণী নয়, তাহলে এগুলো হচ্ছে তোমার সেই বিজ্ঞান বা আলোচনার বিষয়। এই যে গ্রহ নক্ষত্রের কথা আমি বললাম, এগুলো বাণী নয়। আমি বলবো এই সত্য, তাই কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। তাহলে সেখানে আমি সত্তার কথা বলছেন, তিনি একজনের কথা বলছেন না, সমস্ত মানুষের আমি সত্তার তিনি কথা বলছেন। মানুষের অহংকার পটে বিশ্বকর্মার বিশ্বশিল্প, এই কথাটা তিনি বলতে চাইছেন জোর দিয়ে। বিশ্বকর্মা বলতে স্বয়ং সৃষ্টিকর্তাকে তিনি বোঝাচ্ছেন। তত্ত্বজ্ঞানী জপ করেছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা, মানুষের সীমানায় তাকেই বলে আমি। এখানে তোমার সেই সৃষ্টিকর্তার কথা কিন্তু বলা হচ্ছে। সেই আমির গহনে আলোর আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখনো ফুল, না কখনো ফুটে উঠল, উঠে হা, উঠে হলো হা মায়ার মন্ত্রে, রেখার রঙে সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমির রচনার আসরে, হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলেছেন, বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর, চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগর পর্বতে, মর্তলোকে মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাস লেপে দেবে অনন্ত রাত্রির কাল। যে বিজ্ঞানে আমরা আহ, বিশ্বাস করি, সেই বিজ্ঞান তো আন্দাজও করে। জোয়ার ভাটার কথা এখানে বলা হচ্ছে, বিজ্ঞানের সেই চন্দ্র, সে কোন দিন কি হতে পারে এগুলো তো বলা মুশকিল না, পৃথিবী ধ্বংসও হতে পারে, চন্দ্র টান দিতে পারে, জোয়ার ভাটা হতে পারে। জোয়ার ভাটা একটা লিমিট আছে বলেই না সেখানে তোমার জোয়ারে জল ফুলে ওঠে। জোয়ার কেন হয় আশা করি জানো? জোয়ার কেন হয়, কার আকর্ষণে হয়? চন্দ্রের আকর্ষণ। চন্দ্রের আকর্ষণে। মানে একটা ধরো কোনো একটা বল ধরো, তার মধ্যে কিছুটা জল আছে কোনো একটা জায়গা জুড়ে, এক ফোঁটা জল, আর সেটাকে টান দেওয়া হচ্ছে, তাহলে বাইরে থেকে ফুলে উঠবে জলটা আর ভেতরটা ফাঁপা হয়ে যাবে। সেরকম জোয়ার ভাটা, জোয়ারের ক্ষেত্রেও সেরকমই হয়, যখন আকর্ষণ দেয় তখন সেই জলগুলো উপর দিকে ফুলে ওঠে। তো একদিন তো এইভাবে তো পুরো পৃথিবীকেই তো টান দিতে পারে। চন্দ্রের কি বলবো, আকর্ষণ ক্ষমতা একটা সীমিত আছে না, ফলে সেটা একটা লিমিটেশন থাকে, মানুষ উড়ে চলে যায় না। কারণ পৃথিবীর থেকে আরো কোনো একটা চুম্বকীয় গ্রহ চলে আসতো উপগ্রহের জায়গায়, তাহলে পৃথিবীর সবকিছু টেনে নিতে পারতো। একদিন দেবে চরম টান তার সাগর পর্বতে, হতে পারে এটা। মর্তলোকে মহাকালের নতুন খাতায় পাতা, নতুন খাতায় পাতা নাম, পাতা জুড়ে নামবে একটা শূন্য, অর্থাৎ আর কিছু থাকবে না, অস্তিত্বই থাকবে না। গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, এই যে 24 ঘন্টার মধ্যে দিন রাত, আমরা হিসেব নিকেশ কত কি করে রেখেছি আমাদের জীবনে, সব কিছু, সব কীর্তি, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান। আমরা ভাবছি এরকমই যুগ যুগ ধরে চলে যাবে, এটা নাও তো হতে পারে, একসময় পৃথিবী ধ্বংস হতে পারে। তার ইতিহাস লেপে দেবে, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালে, মানে অন্যান্য গ্রহগুলো যেভাবে ঘুরছে সেরকমই একটা কোনো অবস্থা তৈরি হবে। তখন কি হবে? মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস, শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। মানুষ যখন যাবে তখন কিন্তু মানুষের শুধু শেষ হবে না, মানুষের ক্ষতি হবে না, তার সঙ্গে সব রূপ রস গন্ধ অনুভব যা কিছু মানুষ সৃষ্টি করেছিল সব নিয়ে চলে যাবে যাওয়ার সময়। বিনাহীন সভায় যন্ত্রীর আঙ্গুল নাচবে, বাজবে না সুর। এই যে লাইনটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিনাহীন সভায় অর্থাৎ সৃষ্টিকর্তা, তার বিনায় সুর উঠবে না। এই যে যন্ত্রী, আমরা যন্ত্র আর ঈশ্বর হচ্ছেন যন্ত্রী, যন্ত্রকে যে পরিচালনা করছে সে যন্ত্রী, এটাই আমরা বলছি। তাহলে সেই যন্ত্রীর আঙ্গুলে যখন বীণাটা বাজাতে চেষ্টা করবে, সুর উঠবে না। কার জন্য সুর ওঠে? সেই মানুষের জন্য, তার গুরুত্ব কার জন্য? মানুষের জন্য। সেদিন কবিত্বহীন বিধাতা
এখানে দেখো বিধাতাকে কবিত্বহীন বলা হচ্ছে। কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে ব্যক্তিত্বহারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূর দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর আমি ভালোবাসি। এই কথাটা কে বলেছে? মানুষ বলেছে। মানুষ সেই প্রকৃতির রূপরস সব কিছুকে অনুভব করেছে, নাম দিয়েছে, তার গুরুত্ব দিয়েছে। সেই মানুষ বলেছে তুমি সুন্দর আমি তোমাকে ভালোবাসি। কে বলবে? মানুষই যদি না থাকে। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে? প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কো কথা কো, বলবে বলবে না বলো তুমি সুন্দর, বলবে না বলো আমি ভালোবাসি, বলবেন না আমি বলো আমি ভালোবাসি, এটা বলবেন হবে। তো তাহলে ঈশ্বর একাই কি পারবে সব কিছু করতে? পারবে না। এখানে মানুষকেও কিন্তু থাকতে হবে। তাহলে দুই দিকটাই বিবেচনা এখানে তিনি করতে বলছেন। কবিতার নাম হচ্ছে আমি। সেই আমি সত্তা নিজের সত্তার দ্বারাই বা মানুষই তৈরি করেছে এই সব কিছুকে, সব কিছুকে নাম দিয়েছে, সব কিছুর গুরুত্ব বুঝেছে। সেই অসীমকে একটা সীমার মধ্যে বা বন্ধনে আনার ক্ষমতাটা মানুষেরই ছিল। মানুষই যদি চলে যায়, অর্থাৎ আমি আমি একটা মানুষ নিয়ে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের বিশ্বর মানুষের কথা বলা হচ্ছে। তাহলে সেই বিশ্বের সমস্ত মানুষের মধ্যে আমিও একটা মানুষ, আমার মধ্যে যেরকম আমি সত্তা আছে সেরকম সবার মধ্যে আছে, আর সবাই কোনো না কোনো গুরুত্ব দিচ্ছি, সেই ঈশ্বরকে দিচ্ছি, সেই ঈশ্বরের সৃষ্ট যেগুলো জিনিস বলি সেগুলোকেও আমরা দিচ্ছি। তাহলে আমাদেরও তো একটা গুরুত্ব রয়েছে না? এবং সেই আমি সত্তাকেই বা তারই গুণগান করছেন এই কবিতাতে রবীন্দ্রনাথ, যে আমি ছাড়াও কিন্তু বিধাতাও কিন্তু পরিপূর্ণ নয়, তাকেও প্রয়োজন আমাদের। আমাদের যেমন তাকে প্রয়োজন, তাকেও প্রয়োজন আমাদের। আমরা ঈশ্বরের যেমন মানে আমাদের যেমন মানে দেবতাকে দরকার, আমরা তাকে পূজা করব, সেরকম ঈশ্বরেরও আমাদেরকে দরকার, আমাদের পূজাটা তারও দরকার। এটাই হচ্ছে আমি কবিতার মূল বিষয়বস্তু। এখানেও দেখো সেই সীমা অসীমের তত্ত্ব কিন্তু আছে। বুঝতে পারলে বিদিশা? হ্যাঁ, বুঝেছি। আর বাকিরা তো কিছু বললো না। বাকিরা আগে বুঝেছে না এবারে বুঝলো, না আগে বোঝেনি এবারেও বোঝেনি। আমি বুঝতে পারছি না কি হলো। আগে বুঝতে পেরেছিলে যারা ক্লাসে ছিলে, না আজকে বুঝলে? আচ্ছা। ভুলে গেছি। হ্যাঁ, এই কবিতাগুলো একবার করে চর্চা করতে হবে। স্যার আমি মনে হয় ছিলাম না এই কবিতাটাতে, আজকে বুঝলাম। হুম, আমি পিজি পার্ট ওয়ান আর থার্ড ইয়ারে ওই শাশ্বতী কবিতাটা পড়িয়েছিলাম, কাউকে দেখলাম না কেউ আবৃত্তি করছে না, দিয়ে না আমি রিডিং পড়ে দিয়েছি। দেখবে স্ট্যাটাসে দিয়েছিলাম। স্টুডেন্টদের একটা জিনিস আমি দেখলাম যে কেউ আবৃত্তি পাঠে কেমন হয়েছে সেটা নয়, ওদের মুখস্থ হচ্ছে শুনে নি। তো আমি সেটাই বলতে চাইছি, তোমরা নিজেরাও এগুলো রিডিং অন্তত পড়বে, রেকর্ড করবে আর নিজেই শুনবে। শুনে শুনে অনেকটা কাজে দেয়। আমি ওটা আবৃত্তি করার জন্য পড়িনি, আমি পড়লাম, ভালো লাগলো, কবিতাটা বেশ সুন্দর। অনেক দিন ধরে পড়াচ্ছি আর স্টুডেন্টরা লাইনগুলো ভুলেও যাচ্ছে। তো বললাম ঠিক আছে শুনবে, এটা শুনলেও তো কাজে লাগে। কেউ কানের সামনে যদি বলে তো সেটা কাজে লাগবে। তো আমার একটা স্টুডেন্ট আছে, ও কি করে, ও নিজেই নোটসগুলো রিডিং পড়ে নেয়, রেকর্ড করে নেয় আর পরে শুনে, বারবার বইটাকে দেখে না। তো বেশ ভালো করে হ্যাঁ, কাজটা। কবিতাগুলো আমি সেরকমই করি। হচ্ছে রেকর্ড করে দিয়ে এবার রান্না যখন হয় তখন ওই চালিয়ে দিই হুম। গানের কাজ করতে করতে। বাহ, ভালো তো। তো সংরক্ষণ করার জন্য একটা কোনো জায়গায় আপলোড করে রেখে নেবে, ইউটিউবে একটা চ্যানেল খুলে আর আপলোড করে রেখে নেবে। দেখো সবসময় ফোনে থাকে না, অনেক সময় ডিলিট হয়ে যায়। তোমাদের ক্লাস রেকর্ডগুলো আমি ওই জন্য না ওই আপলোড করে রাখি। আজকে দিলাম, ডিলিট হয়ে গেল ভিডিওটা বা আমার ফোন থেকে চলে গেল, লিঙ্কটা থাকলে সারা জীবন কাজে লাগবে যে কোনো সময়। তো ওরকম রেকর্ডই করে নেবে, রেকর্ড করে নয় আর রেকর্ড করে ওটা কত 10-20 MB মতো লাগে, আপলোড করে রেখে নেবে। প্রাইভেট মোডেই করে রাখবে যদি পাবলিক না করার আছে। বারবার শুনতে এমবিটাও খরচ কম হবে, ওখানে খুব একটা বেশি এমবি খরচ হয় না। আর ফোনে তো একটা স্টোরেজ দরকার না, এগুলো রেকর্ড করে করে রাখছো। আর আমি আপলোড করে নিয়ে ওটা ডিলিট করে দিই। এই যে রেকর্ড করছি না ক্লাসটা, এটা কত হবে জানো সাইজ? 1 থেকে 2 GB সাইজ হবে। তো প্রতিদিন যদি রেকর্ড করে 1-2 GB করে, একদিন তো মেমোরি ফুল হয়ে যাবে না। তো আমি আপলোড করি একবারে আর এগুলো ডিলিট করে দিই, মানে মেন ফাইলটা ডিলিট করে দিই, আপলোডে থেকে গেল।
ওরকমই করবে। আচ্ছা, আজকে আর আলোচনা করছি না। আজকে আরেকটা ক্লাস নেব। আজকে দুটো ক্লাস রেখেছি, আর আসলে কালকে পুরুলিয়া যাওয়ার আছে, একটু প্যাকিং ট্যাকিং করতে হবে। তোমাদের নেক্সট ক্লাস কবে আছে বলো তো? বৃহস্পতিবার। হ্যাঁ, আশা করি সেই দিনই ফিরবো, বৃহস্পতিবারে। যদি তাড়াতাড়ি ফিরি তাহলে আমি ক্লাসটা করাবো তোমাদের, আর নইলে শুক্রবারে ক্লাসটা করাবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। দ্বৈত কবিতাটা একবার আলোচনা করবেন। দ্বৈত। ঠিক আছে, মনে করাবে। হুম। আর আমি তোমাদের নোট দিয়ে যাওয়ার চেষ্টা করছি, আজকে রাত্রেই নোট দিয়ে দেবো। এক্সট্রা কিছু নোট পারলে আগে থেকে দিয়ে দেবো নেক্সট ক্লাসে। হ্যাঁ, রক্তকরবীর নোটগুলো তোমাদের দিয়ে রেখে দেবো আমি, ওটা পড়াবো যেহেতু বললাম পরে। ঠিক আছে, গুড নাইট সবাইকে।